প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 126। আজকে যাদের জন্য এই এপিসোড তারা হচ্ছে বিবিএ অনার্স অ্যাকাউন্টিং থার্ড ইয়ার এবং বিবিএস পাস থার্ড ইয়ারের জন্য। আর তাদের সাবজেক্টের নাম হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিংয়ের কোর্স কোড হচ্ছে অনার্সের জন্য 13-25-03 আর পাস কোর্সের জন্য 23-25-05। এই কোড নাম্বারগুলো তোমাদের মনে রাখার জন্য প্রতি এপিসোডেই আমি উল্লেখ করে যাচ্ছি। আশা করি এতদিনে তোমাদের মুখস্থ হয়ে গেছে। আর এই কস্ট অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট টার্মস অ্যান্ড পারপাস, ব্যয় পরিচিতি ও উদ্দেশ্য। এবং এই চ্যাপ্টারের একটি অংশ কস্ট স্টেটমেন্ট বা উৎপাদন ব্যয় বিবরণী এর পার্ট 2 আজকে আমরা আলোচনা করতে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন ব্যয় বিবরণী। আমরা উৎপাদন করতে চাই বা উৎপাদনের জন্য আমরা যে প্রজেক্ট গ্রহণ করেছি সেখানে প্রতিটি পণ্যের মূল্য কত হতে পারে, অথবা আমার টোটাল উৎপাদিত পণ্যের মূল্য কত হতে পারে, কস্ট কত হতে পারে, সেখানে আমি কত প্রফিট করতে পারি এবং সেটার সেল ভ্যালু কত হইতে পারে। কেমন? আমরা একটা ছোট উদাহরণও যদি এনে থাকি যে আমি এক গ্লাস শরবত তৈরি করব আমার জন্য, আমি নিজে তৈরি করব, তাহলে আমার উপাদানগুলি কি কি? আমাদের উপাদান হচ্ছে ওখানে একটি গ্লাস লাগবে, চিনি লাগবে, পানি লাগবে, লেবুর রস লাগবে, একটা চামচও লাগবে। কেমন? এখন গ্লাসটা তো আমি প্রতি বার শরবত বানানোর জন্য কিনবো না, চামচটাও কিনবো না, সুতরাং এগুলো হচ্ছে আমার ফিক্সড কস্ট। আর চিনি, লেবুর রস, পানি এগুলো আমি যতটুকু শরবত বানাবো ততটুকু ব্যবহার করব, এগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট। সুতরাং এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। একটি প্রতিষ্ঠানে কোনো পণ্য উৎপাদনের জন্য তার মোট ব্যয় কত, প্রফিট কত, সেলস কত, এবং সেই পণ্য যে সেলস ভ্যালু নির্ধারণ করা হবে সেটা বাজারে অবশ্যই কাস্টমারের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। সুতরাং আজকের পাঠে তোমরা যা জানতে পারবে: মজুদ পণ্যের প্রকারভেদ, উৎপাদন ব্যয় বিবরণীতে ব্যবহৃত পরিভাষা অনুযায়ী একটি উদাহরণ। প্রথমে আমি মজুদ পণ্যের প্রকারভেদ নিয়ে আলোচনায় যেতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, মজুদ আমার কাছে কিছু পণ্য অবশিষ্ট আছে, এটাই হচ্ছে আমার মজুদ। আমি ব্যবহার করার জন্য কিনেছিলাম এতগুলা, এখন আমার কাছে এই পরিমাণ রয়ে গেছে। 10 টাকার কিনেছিলাম, 2 টাকার রয়ে গেছে, সুতরাং আমার মজুদের মূল্য কত? 2 টাকা। তাহলে আমি খরচ করেছি কত টাকার? 8 টাকার। বুঝে গেছে? এই যে 2 টাকার মজুদ, সেই মজুদ পণ্যগুলি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে কত রকমের হতে পারে। আবার একটি বিষয় খেয়াল করতে হবে যে মজুদ পণ্যের আবার প্রারম্ভিকও থাকে, সমাপনীয় থাকে। সেটি কি? যেমন আমরা তো হিসাব বর্ষ বুঝি। আমার হিসাব বর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বর হতে পারে, আমার হিসাব বর্ষ জুলাই থেকে জুন হতে পারে। যেভাবেই হোক না কেন, হিসাব বর্ষের শেষ দিনে যেই পরিমাণ আমার কাছে পণ্য থেকে যাবে সেটাই আমার জন্য সমাপনী মজুদ। সেই সমাপনী মজুদটা আগামী দিন আমি যখন আবার নতুন করে অ্যাকাউন্টস লিখব তখন সেটার নাম হবে প্রারম্ভিক মজুদ।
সুতরাং একটি প্রতিষ্ঠানে অবশ্যই প্রারম্ভিক মজুত পণ্য যেমন থাকতে পারে, সমাপনী মজুত পণ্যও থাকতে পারে। তবে আমাদের আজকের আলোচনা এই প্রারম্ভিক আর সমাপনীর সাথে সাথে কয়টি স্তরে মজুত পণ্য থাকতে পারে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমে র মেটেরিয়ালস ইনভেন্টরি, কাঁচামালের মজুত। ছবিতে দেখো আমার কিছু ওপেনিং র মেটেরিয়ালস ছিল, কিছু কাঠ ছিল, এবং আবার কিছু র মেটেরিয়ালস আমি পারচেজ করেছি, এবং কিছু র মেটেরিয়াল সারা বছরে আমি ইউজ করেছি। সুতরাং আমার কাছে ক্লোজিং র মেটেরিয়ালস কত পরিমাণ আছে, এই যে চিত্রের মাধ্যমে খুব সহজে আমরা বিষয়টা বুঝতে পারলাম। এখানে দেখো কয় বান্ডিল, এক, এখানে পারচেজ করলাম কয় বান্ডিল, 4 ইকুয়াল টু 5, ইউজ করলাম কয় বান্ডিল, 1 2 3, 3 বান্ডিল। তাহলে 5 থেকে 3 মাইনাস করলে 2 বান্ডিল আমার ক্লোজিং র মেটেরিয়ালস আছে। ওকে, এখন আমরা নেক্সট আসছি ওয়ার্ক ইন প্রসেস বা প্রগ্রেস। এখন ওয়ার্ক ইন প্রগ্রেস কি? কোনো প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করতে গেলে কাজের একটা ধারাবাহিকতা থাকে। শুরু করি, আরেক ধাপ যাই, আরেক ধাপ যাই, আরেক ধাপ যাই, শেষ ধাপ না পৌঁছা পর্যন্ত এরকম ধাপ অতিক্রম করতে হয়। তাহলে কোনো পণ্য উৎপাদন করতে গেলে প্রথম ধাপেই কিন্তু ফিনিশড গুডস প্রোডাক্ট হয় না, আমাকে এক একটি ধাপ অতিক্রান্ত করতে হয়। এক্সাম্পল, আমি শার্ট উৎপাদন করতে চাই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। সুতরাং এটার জন্য র মেটেরিয়ালস হচ্ছে কাপড়, এবং এই শার্টের কাপড়টা যখন শার্ট সেলানোর জন্য কাটিং করা হয় তখন একটা পর্যায়ে আছে, যখন মূল অংশটা সেলাই করা হয় তখন আরেকটা পর্যায়ে আছে, যখন কলারটা সেলাই করা হয় তখন আরেকটা পর্যায়ে আছে, যখন বুতামগুলো লাগানো হয় তখন আরেকটি পর্যায়ে আছে। এই যে প্রত্যেকটা পর্যায়ে, এগুলাকে বলা হয় ওয়ার্ক ইন প্রসেস অথবা ওয়ার্ক ইন প্রগ্রেস। কোনো ইন্ডাস্ট্রিতে বা কারখানায় এগুলির প্রারম্ভিক থাকতে পারে, আবার সমাপনীয় থাকতে পারে। কি ছাত্রছাত্রীরা ক্লিয়ার তো? হ্যাঁ, অবশ্যই ক্লিয়ার হবে। দেখো ছবিতে ওয়ার্ক ইন প্রসেস ছিল এখানে 1 2 3 4 5 স্তরের 5টি ইউনিট ছিল, এবং আমি ওয়ার্ক ইন প্রসেস ইউজ করলাম 1 2 3 স্তর। সুতরাং আমার ক্লোজিং রয়ে গেল কত? 1 2। আমার 5টি বান্ডিল ছিল, 3টি বান্ডিল ইউজ করেছি, এখন ক্লোজিং আছে 2 বান্ডিল। ওকে, নেক্সট আমরা আলোচনায় আসছি ফিনিশড গুডস এর বিষয়ে। ফিনিশড গুডস কি? আমি একটু আগে যে শার্টের কথা বললাম, এই শার্টটা সম্পূর্ণ সেলাই হয়ে গেছে এবং প্যাকেটজাত করা হয়েছে, আর প্রতি প্যাকেট শার্টগুলি 100 প্যাকেট, 100টি শার্ট বা 50টি শার্ট বা 20টি করে করে একটা একটা কার্টুনের মধ্যে প্যাকেট করা হলো। এগুলাকে আমরা বলি ফিনিশড প্রোডাক্ট বা ফিনিশড শার্ট। কেমন? তাহলে এই যে ফিনিশড, এগুলা আমি বিক্রয় করার জন্য তৈরি করলাম, আমি 1 লক্ষ ইউনিট প্রোডাক্ট করলাম, কিন্তু বাজারে আমার সেল হলো 80,000 ইউনিট। সুতরাং আমার স্টক রয়ে গেছে 20,000 ইউনিট। এটার নাম হচ্ছে স্টক অফ ফিনিশ গুডস ক্লোজিং। কেমন? এখানেও ওপেনিং থাকতে পারে, আজকে যেটা ক্লোজিং আগামী দিনের জন্য সেটা ওপেনিং। এজন্য আজকে যে 20,000 ইউনিট ক্লোজিং হয়ে গেল, আগামী দিন সেটা ওপেনিং হবে, আগামী দিনের জন্য, আগামী সেশনের জন্য সেটা ওপেনিং হবে। ছাত্রছাত্রীবৃন্দ, চলো আমরা ছবির মাধ্যমে সেটাও দেখি। ওপেনিং ফিনিশ গুডস ছিল এখানে একটি শেলফ, আমি প্রডিউস করেছি আরো 3টি শেলফ, তাহলে মোট কয়টি হলো? 4টি। আমি সেল করলাম 2টি, তাহলে আমার ক্লোজিং ফিনিশ গুডস কত? 2টি। ঠিক আছে?
বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার ওপেনিং ছিল 1, প্রোডাক্ট করলাম 3 ইকুয়াল টু 4, সেল করলাম 2, ক্লোজিং রয়ে গেল 2। এই হচ্ছে আমার মজুদ পণ্য সম্পর্কিত উৎপাদনের ক্ষেত্রে আলোচনা। ঠিক আছে, আজকে আমরা এর পরবর্তী যেটা বিষয় নিয়ে আলোচনা করব ছাত্রছাত্রীবৃন্দ, সেটা হচ্ছে কি উৎপাদন ব্যয় বিবরণীতে ব্যবহৃত পরিভাষা, কি কি পরিভাষা ব্যবহার করা হয়। কেমন? চলো এবার আমরা সেটাই আলোচনায় নিয়ে আসছি। এলিমেন্টস অফ কস্ট। নাম্বার 1, র মেটেরিয়াল ইউজড বা ব্যবহৃত কাঁচামাল। প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। ফ্যাক্টরি কস্ট, কারখানা ব্যয়। প্রোডাকশন কস্ট, উৎপাদন ব্যয়। কস্ট অফ গুডস সোল্ড, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। টোটাল কস্ট। কয়টি হলো? 6টি। চলো এবার আমরা আবার একটু রিকল করার চেষ্টা করি। কি কি? নাম্বার 1, র মেটেরিয়াল ইউজড। নাম্বার 2, প্রাইম কস্ট। নাম্বার 3, ফ্যাক্টরি কস্ট। নাম্বার 4, প্রোডাকশন কস্ট। নাম্বার 5, কস্ট অফ গুডস সোল্ড। নাম্বার 6, টোটাল কস্ট। টোটাল কস্ট যা হবে তার চাইতে যদি আমি বেশি মূল্যে পণ্য বিক্রয় করতে পারি তাহলে আমার প্রফিট হবে, আর যদি কম মূল্যে বিক্রয় হয় তাহলে আমার লস হবে। ঠিক আছে, এই হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীতে ব্যবহৃত পরিভাষা। কেমন? এখন সেই পরিভাষা নিয়ে আমরা একটি পরবর্তীতে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে কি একটি ছোট কোয়েশ্চেন আমরা নিয়ে আসছি, সেই কোয়েশ্চেনটির আনসার কিভাবে করতে হয়। কোয়েশ্চেনে কি কি আছে দেখো। র মেটেরিয়াল ইউজড, ডাইরেক্ট ওয়াইজেস, ফ্যাক্টরি ওভারহেড, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, ক্লোজিং ফিনিশড গুডস, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, প্রফিট 10% অন কস্ট। ওকে, আমরা যে কাঠামোটা নিয়ে একটু আগে আলোচনা করলাম, সেই কাঠামোর আলোকে একটা প্রশ্ন এখন আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি। সেই প্রশ্ন থেকেই আমরা সমাধানটা খোঁজার চেষ্টা করব। সমাধানের জন্য প্রথমে আমরা একটা কাঠামো ড্রয়িং করতে চাই। ড্রয়িংটা এইরকম। সো সান লিমিটেড কস্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2019। এলিমেন্টস অফ কস্ট, টাকা টাকা, 2টি টাকার কলাম আছে এখানে, 3টিও হতে পারে যদি অঙ্ক তোমার বেশি বড় হয়। ওকে, এটা হচ্ছে কাঠামো। এখন কাঠামো অনুযায়ী যদি আমরা সেটা আনসার লিখতে যাই তাহলে আমাকে একটু আগে যে পরিভাষাটা 6টি পরিভাষার শব্দ আমরা ব্যবহার করেছিলাম সেগুলি নিয়েই অঙ্কটা আমরা করতে যাব। কেমন? দেখো অঙ্কটা কিভাবে করা হয়েছে। প্রথমে দেখো, র মেটেরিয়াল ইউজড, এটার সাথে কোনো আইটেম প্লাস মাইনাস হবে। প্রাইম কস্ট এর সাথে কিছু আইটেম প্লাস মাইনাস হবে। ফ্যাক্টরি কস্টের সাথে কিছু আইটেম প্লাস মাইনাস হবে। প্রোডাকশন কস্টের সাথে কিছু আইটেম প্লাস মাইনাস হবে। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে কিছু আইটেম প্লাস মাইনাস হবে, ইকুয়াল টু টোটাল কস্ট। এরপরে প্রফিট অথবা লস যোগ বা বিয়োগ করে তোমার ভ্যালু হবে সেলস। ওকে, এখন আমরা যদি আনসার লিখতে চাই তাহলে আনসারটা হয় এরকম। র মেটেরিয়াল ইউজড, প্রশ্ন ছিল কিন্তু 5,000 টাকা। ডাইরেক্ট যোগ ডাইরেক্ট ওয়াইজেস 500 টাকা, ইকুয়াল টু রেজাল্ট হলো প্রাইম কস্ট। ওই যে পরিভাষা অনুযায়ী এখন 2 নম্বরে আসলাম আমরা। প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে যোগ হয় ফ্যাক্টরি ওভারহেড, 3,000 টাকা যোগ করলাম, ইকুয়াল টু রেজাল্ট হলো ফ্যাক্টরি কস্ট 5,500 যোগ 3,000 ইকুয়াল টু 8,500। ফ্যাক্টরি কস্টের সাথে যোগ হবে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস 200 টাকা, 8,700 টাকা, নাম হবে প্রোডাকশন কস্ট। মাইনাস হবে ক্লোজিং ফিনিশ গুডস, 400 টাকা মাইনাস করলে 8,700 টাকা থেকে 400 টাকা মাইনাস করলে রেজাল্ট হচ্ছে 8,300 টাকা, নাম হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড
1500 টাকা ইকুয়াল টু 9800 টাকা, নাম হচ্ছে টোটাল কস্ট। আমরা কিন্তু একটু আগের পরিভাষা অনুযায়ী 6 নম্বর পর্যন্ত চলে আসছি। এখানে পরিভাষা কি কি ব্যবহার হয় আমি আরেকবার মনে করাইতে চাই। নাম্বার 1 র মেটেরিয়াল ইউজড, নাম্বার 2 প্রাইম কস্ট, নাম্বার 3 ফ্যাক্টরি কস্ট, নাম্বার 4 প্রোডাকশন কস্ট, নাম্বার 5 কস্ট অফ গুডস সোল্ড, নাম্বার 6 টোটাল কস্ট। এখানে টোটাল কস্ট হচ্ছে 9800। প্রশ্নে ছিল প্রফিট 10% অন কস্ট। প্রফিট তো সাধারণত যোগ হয়, সুতরাং একটু আগে আমরা টোটাল কস্ট নির্ণয় করেছি 9800 টাকা এবং প্রফিট যোগ হচ্ছে 10% অফ কস্ট 9800 ইকুয়াল টু 980 টাকা। ওকে, 980 টাকা যোগ করলে এখানে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 10780 এবং এটার নাম হবে সেলস বা বিক্রয়। সুতরাং আমরা যত ইউনিট পণ্য এখানে উৎপাদন করব সেই পরিমাণ প্রোডাকশন আইটেমের দাম হচ্ছে 10,780 টাকা। এই হচ্ছে কস্ট স্টেটমেন্টের একটা সাধারণ বিবরণী বা সাধারণ উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে কি, কোনো পণ্য উৎপাদনে খরচের তালিকাটা তৈরি করা হয়, সেটাই হচ্ছে আসলে উৎপাদন ব্যয় বিবরণী। আমরা যে একটা ছোট্ট উদাহরণ আলোচনা করলাম, সেটা যে উদাহরণ নিয়ে আলোচনা করেছি সেটা অনুযায়ী ভবিষ্যতে আমরা কস্ট স্টেটমেন্ট বা কস্ট শিট তৈরি করব, বা কোনো প্রতিষ্ঠানের পণ্যের উৎপাদিত ভ্যালু কেমন সেটা নির্ণয় করব। ওই প্রতিষ্ঠান কি সেল করার পরে কি লস করছে না প্রফিট করছে সেটাও আমরা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের অঙ্ক বুঝেছো, আজকের বিষয়টি বুঝে নিয়েছো। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আসসালামু আলাইকুম।